সুপ্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন, স্বাস্থ্য বিষয়ক আয়োজন এনাম ক্যান্সার হাসপাতাল নিবেদিত সুচিকিৎসা অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আমি আছি ডক্টর তেহরিন। আর আজকে কথা বলবো ক্যান্সার রোগ এবং এর আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে। সঙ্গত কারণে দুইজন স্বনামধন্য চিকিৎসক আছেন আমাদের সাথে। একটু দেখে নিই কে আছেন আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফা। তিনি একজন ক্যান্সার রোগ বিশেষজ্ঞ এবং বিভাগীয় প্রধান হিসেবে রয়েছেন এনাম ক্যান্সার হাসপাতালে। ডক্টর, আপনাকে স্বাগত, আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে এই পর্যায়ে আরও একজন যুক্ত হয়েছেন, ইন্ডিয়ার বিখ্যাত ক্যান্সার রোগ বিশেষজ্ঞ আছেন সঙ্গে ডাক্তার শ্রাবণ কুমার চিন্নিকাটি। তিনি বর্তমানে এনাম ক্যান্সার হাসপাতালে রয়েছেন ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে। ডক্টর, আপনাকেও স্বাগত। প্রথমে আমি ডাক্তার শেখ গোলাম মোস্তফা আপনাকে দিয়ে শুরু করতে চাইবো যে আমরা কথা বলবো যে ক্যান্সার রোগ এবং আধুনিক চিকিৎসা নিয়ে। তো ক্যান্সার রোগগুলোর মধ্যে কোন কোন ক্যান্সার আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে খুব কমনলি হয়ে থাকে, যদি একটু বলতেন। আমাদের দেশের প্রেক্ষাপটে মেইনলি পুরুষের মধ্যে যেটা হয় সেটা ফুসফুসে ক্যান্সার বেশি হয়, মুখগহ্বরে ক্যান্সার বেশি হয়, যেহেতু আমাদের দেশের লোক অনেক টোবাকো এবং বেটার লিপ এগুলো খেয়ে থাকে, তামাক খেয়ে থাকে, জর্দা খায়। আমাদের আর এছাড়া পুরুষের মধ্যে আপনার কোলন ক্যান্সার, স্টোমাক ক্যান্সার এগুলো বেশি হয়ে থাকে। মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার বেশি সবচেয়ে, তারপরে হচ্ছে জরায়ু মুখের ক্যান্সার যেটা সার্ভাইকাল ক্যান্সার বলে, তারপরে কোলন ক্যান্সার এবং যেটা মুখগহ্বরের ক্যান্সার সেটাও খুব বেশি, এবং লাং ক্যান্সারও একেবারে নিতান্ত কম নয়। জি, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা মহিলাদের ক্যান্সারের রোগ নিয়ে এবার এই পর্যায়ে একটু জানবো। তার আগে একটু জানিয়ে দিতে চাই আমাদের আয়োজনটি কিন্তু এটিএন বাংলার ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আর আমাদের আয়োজনে ফোন করতে চাইলে ফোন করতে পারেন আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে। আমি এই পর্যায়ে ডক্টর শ্রাবণ কুমার চিন্নিকাটি, আই উড লাইক টু আস্ক ইউ রিগার্ডিং ফিমেল ক্যান্সার, মোস্টলি breast cancer and cervical cancer are very common in our country. So would you like to tell us that what are the risk factor of female breast cancer and cervical cancer? For breast cancer, see, it is commonly called it is a familial cancer, but nowadays we see it is something called a sporadic cancer. Means it can come to anyone, okay, who has the risk factors like say obesity, okay, and very late marriage, okay, without we call it nulliparous, without children, okay. So those, and weight gain, lot of weight gain at the young age, and also taking hormone treatments for anything, like either it is weight gain or weight loss, okay, to reduce the weight. And the one of the risk factor is not doing exercise, so that is one of the risk factor. So these are mainly a cause. And other, like for cervical cancer, it is like unhygienic conditions, okay, personal hygiene is less, and also might be some multiple sex partners might be one of the reason, okay. So these are the common reasons for cervical cancers. Okay, so as we know that cervical cancer can be prevented, so is there any option in Enam Cancer Hospital they have? Yeah, everywhere it is there. Like even ANM we have a screening program for the same cervical cancer, and also for young age girls before starting the sexual life, okay, say 9 to 13 years. So we can give for all the young children. Young children means like females, adolescent, okay, and after so, puberty. females we have to give one this one like HPV vaccination, okay. If they give it, it is almost 96 to 100% protective. So that is one, this is one cancer which can be prevented completely, okay. So that we have to do more of a like awareness program regarding the prevention of cancer. Okay. Cervical. সো ডক্টর শেখ গোলাম মোস্তফা, আপনার কাছে আমি যেটা এবার একটু জানতে চাইবো যে আমরা তো ফিমেল ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলে থাকি বা আজকের আয়োজনও শুরু করেছিলাম। তো আপনাদের এনাম ক্যান্সার হাসপাতালে কি মানে ব্রেস্ট ক্যান্সারের সার্জারির প্রসিডিওরগুলো কীরকম, ফ্যাসিলিটিস কেমন, এই বিষয়ে একটু জানবো। তবে জি বলুন প্লিজ। ধন্যবাদ। আসলে ফিমেল ক্যান্সার একটু অবহেলিত, কারণ আমাদের দেশে পুরুষ শাসিত সমাজ, সেক্ষেত্রে মহিলাদের মূল্যায়নটা একটু দেরিতে হয়, যার কারণে আসতে দেরি হয়ে যায়, এটা আপনার স্ট্রেসটা অনেক বেশি হয়ে যায়। তো মহিলাদের নিজেদের যদি জানা থাকে বিষয়গুলো, এখন শিক্ষিত হওয়ার কারণে আমাদের সার্ভাইকাল ক্যান্সারের কিন্তু কমে আসছে, প্রকোপ কমে আসছে। কারণ আপনি জানেন যে সার্ভাইকাল ক্যান্সারের একটা মূল কারণ হচ্ছে আর্লি ম্যারেজ অ্যান্ড আর্লি চাইল্ড বার্থ।
আর্লি চাইল্ড বার্থ অ্যান্ড আনহাইজেনিক কন্ডিশন, যেটা চিনিকাঠি বলেছেন যে প্যাপিলোমা ভাইরাস দিয়ে ইনফেকশন হয়, যেটা তারা ওই যে তাদের মাসিকের সময় ঠিকমতো স্যানিটারি মেনটেন করতে পারে না, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্যাপিলোমা ভাইরাস হয়। সেই প্যাপিলোমা ভাইরাস যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু 3টে ভাইরাস ইনজেকশন দিতে হয়, ভ্যাকসিন দিতে হয়। সেটা হচ্ছে 9 বছর থেকে 13 বছরের মধ্যে বিফোর সেক্সুয়াল এক্সপোজার। আর যেটা ব্রেস্ট ক্যান্সারে যারা উনি যা বলেছেন এছাড়া যেটা আছে সেটা হলো যে যারা ব্রেস্ট ফিট করে না, বাচ্চা হয়েছে কিন্তু ব্রেস্ট ফিট করে না এবং বেশি বয়সে বাচ্চা হওয়া বেশি এবং একেবারে বাচ্চা না হওয়া, তাদের কিন্তু ব্রেস্ট ক্যান্সার বেশি হয় এবং ব্রেস্ট ফিট না করলে তাদের বেশি হয়। তো সেক্ষেত্রে আমাদের এনাম ক্যান্সার সেন্টারে যেটা সার্জারি টিম আছে সেটা আপনার ব্রেস্ট ক্যান্সারের জন্য বেস্ট টিম আছে, অন্তত 3-4 জন প্রফেসরই আছে, ফুল প্রফেসর। কোনো মেডিকেল কলেজে 3-4 জন ফুল প্রফেসর থাকা এটা চারটেখানি কথা নয়, এবং অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কনসালটেন্ট মিলে বিরাট একটা টিম আছে সার্জারির জন্য। এবং গাইনোকোলজিতে কিন্তু বেশ কয়েকজন প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর আছে সার্জারির জন্য। সার্জারি টিম ইজ ভেরি ফুল দেয়ার। জি, মানে এটা তো আসলে একটা টিম ওয়ার্ক, তাই না? Right. সব পুরোটা 360 অ্যাঙ্গেলে আমাদের ট্রিটমেন্ট প্যাটার্নগুলো করতে হয়। তো ডক্টর চিনিকাঠি, there is another cancer for women, that is endometrial cancer. So why it happen and how to prevent it? Is there any way? See, normally again the common reason is early marriage, and sometimes it happens like there is no exact risk factors for endometrial cancers. So one is might be is associated with family cancers. Okay, so like if endometrial cancer is not that common. One of the reason is even if it is detect very early stage, and in that surgery is the main treatment. Okay, if they come in advanced, most of the time it is we do surgery and followed by radiation. So it has a very good survival rate. Okay. Yeah. So another thing, as Dr. Golam sir was telling us, that very common cancer, one of the common cancers is oral cancer that caused for the tobacco and other lifestyle the country like us. So would you like to tell us about something like No, about that? in Bangladesh oral head and neck cancer, we call it any jogonu cancer head and neck jaga ase. So that is we call it the head and neck cancers. So in Bangladesh it is more common because we use here lot of khavar tobacco, we will use it. So pan, everybody use the pan, very rampant, and it is well organized into our culture actually. Okay. So that is one of the we'll reasons. detail in we'll talk about it after the taking of a call from a viewer. দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমি সাভার বাইবেল থেকে বলছিলাম। জি ভাই, আমার আম্মার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, তারপরে আমি একবার অপারেশন করা হয়েছিল। অপারেশন করার পরে তারপরে আবার এখানে আবার হয়েছে, তারপরে বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে সেরে মেকআপ করে সেরে আবার ওনারা অপারেশন করে দিয়েছে। অপারেশন কিছুদিন পরে আপনি হাতটা ফুলে গেছে। হাতটা ফোলার পরে উনি ওখানে কতদিন দৌড়াদৌড়ি পাচ্ছে, দৌড়াদৌড়ি পারার পর থেকে এখন চলতে পারে না, ফিরতে পারে না, এর পা মনে করেন সমস্যা হয়ে গেছে। জি, অপারেশনটা কতদিন আগে হয়েছিল? অপারেশন হয়েছিল 2019-এ। আচ্ছা, আর এখন আপনার মায়ের বয়সটা কত? এখন 50 হইব। আচ্ছা, আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। স্যার, আপনি কি বলতে চান আনসারটা? হ্যাঁ, উনি প্রথম যে অপারেশন করেছিলেন বলেছেন দ্বিতীয়বার অপারেশন হয়েছে। প্রথম অপারেশনের পরেই কিন্তু একজন অনকোলজিস্টের পরামর্শে যাওয়া দরকার ছিল, কারণ আপনাকে আমি আগেও বলেছি, দর্শককে বলেছি যে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি এবং ম্যানেজমেন্ট। কারণ এটার মধ্যে আপনার সার্জারি করতে হয়, কেমোথেরাপি দিতে হয়, রেডিওথেরাপি দিতে হয়, এমনকি হরমোন থেরাপি দিতে হয়। এখন জেনেটিক মিউটেশনের কারণে আপনার টার্গেটেড থেরাপিও দিতে হয়, কারণ আপনার ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং হার্ট টু নিউ পজিটিভ যদি হয় তো সেক্ষেত্রে লম্বা একটা চিকিৎসা প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কেমোথেরাপি। এই জন্যে ওনার মায়ের প্রপার ম্যানেজমেন্টটা হয়তো ওই সময় হয়নি। এখন কেমোথেরাপি দিচ্ছেন বা রেডিওথেরাপি দিচ্ছেন। হাত ফুলে গেছে। হাত ফুলে যাওয়ার কারণ হলো এক্সিলারি লিম্ফ নোডগুলো নিশ্চয়ই অ্যাফেক্টেড হয়েছিল,
যে কারণে হাত থেকে যে লিম্ফেটিকগুলো আমার উপরে উঠে যায় সাধারণত সেটা বাধা পাওয়ার কারণে এটা হচ্ছে। এটার একটা ম্যানেজমেন্ট আছে, সেটা উনি একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ অতি করলে সত্বর আসলে একজন চিকিৎসককে দেখিয়ে নিতে চিকিৎসকের হবে। পরামর্শ না, উনি চিকিৎসা আছে বললেন কোন হাসপাতালে জি, যেন, তো ওনার আছেন ডাক্তারের already। সঙ্গে যোগাযোগ করলে নিশ্চয়ই উনি ব্যবস্থা দিবেন। জি স্যার, আপনি যেমনটি বলছিলেন যে আসলে বেশ কিছু ক্যান্সার আছে যেগুলো কমন হয়ে থাকে এবং এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা কোন জায়গায় প্রপারলি চিকিৎসাটা নিব, কিভাবে নিব, এটা নিয়ে আমরা আসলে অনেক কনফিউশনের মধ্যে থাকি। যেমন স্পেশালি যদি আমরা লাং ক্যান্সারের কথা ধরি, তো লাং ক্যান্সার একটা কমন ক্যান্সার এবং যেটার আসলে মানে আর্লি স্টেজে ট্রিটমেন্ট করলে অনেক ক্ষেত্রে ভালো হবার একটা পসিবিলিটি থাকে। এই বিষয়টি নিয়ে যদি একটু বলতেন যে কিভাবে একটা পেশেন্ট সিক করবে হসপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড অল দ্যাট। যখনই একটা লোকের কাশি হবে, অনেক দিন যাবৎ কাশিটা থাকবে, মেডিকেল ম্যানেজমেন্ট প্রপার ম্যানেজমেন্ট নেওয়ার পরেও তার কাশিটা যখন যাচ্ছে না, তখন তাকে সন্দেহ করতে হবে যে ক্যান্সার হলেও হতে পারে। সেক্ষেত্রে তার একটা রেডিওলজিক্যাল এক্সামিনেশন আগে করতে হবে, একটা এক্সরে, একটা সিটি স্ক্যান যেটা সে পারে। এরপরে বঙ্কোস্কোপি করে নির্দিষ্টভাবে দেখা যেতে পারে কোথায় টিউমারটা আছে এবং সেখান থেকে বায়োপসি নিয়ে আসা। বঙ্কোস্কোপি করলে বায়োপসি নিয়ে আসতে পারে খুব সহজেই। বায়োপসি নিয়ে এসে প্রপার ডায়াগনোসিসটা করতে হবে। যদি বঙ্কোস্কোপিতে না আসে, সেক্ষেত্রে আজকাল একটা সুবিধা হয়েছে যে একটা ফাইন নিডল, খুব একটা সূক্ষ্ম নিডল দিয়ে, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি যেটাকে আমরা বলি এফএনএসি করে নির্দিষ্টভাবে ডায়াগনোসিসটা করে যদি স্টেজ 1 এবং 2 এর মধ্যে থাকে, স্টেজ 1 এবং 2 এর মধ্যে থাকে, তাহলে সার্জারি ইজ পসিবল এক্সেপ্ট স্মল সেল কার্সিনোমা হিস্টোপ্যাথোলজিক্যালি যদি স্মল সেল কার্সিনোমা বা আনডিফারেন্সিয়েটেড কার্সিনোমা, সেক্ষেত্রে কিন্তু অপারেশন করা যায় না, এটা খুব ভিগরাস। যদি হয় অ্যাডিনোকার্সিনোমা হয়, স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়, সেক্ষেত্রে সার্জারি যদি স্টেজ 1 এবং 2 এর মধ্যে থাকে অনেকখানি নিরাময় করা হ্যাঁ কেটে ফেলে দিলে, এবং যদি সেটা ব্রঙ্কোস্কোপি, মেইন যে রেসপিরেটরি সিস্টেম আমাদের ব্রঙ্কোস্কোপি বা ক্যারিনার থেকে যদি 2 সেন্টিমিটারের দূরে থাকে, তাহলে এটা কেটে ফেলে দিলে কিন্তু সম্পূর্ণ নিরাময় অনেক ক্ষেত্রেই সম্ভব। এই পর্যায়ে আমি একটু ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যেটি মহিলাদের হয়ে থাকে, সেটি হলো যে মহিলাদের ওভারিয়ান ক্যান্সার সম্পর্কে জানবো ডক্টর শ্রাবণ কুমার চিনিকাটির কাছে। ডক্টর, উড ইউ লাইক টু সে সামথিং অ্যাবাউট দ্য ওভারিয়ান ক্যান্সার অফ ফিমেল? So ovarian cancer, like it is one of the common cancer in females. Normally it occurs at the later stage of their life, say if it is 40 onwards, okay, but it doesn't mean that we don't get early stage. We get early stage means earlier age, okay. Those are called germ cell tumors, okay. So those are 100% curable, okay. And also after the treatment, patient like ladies can get pregnant also because of advanced fertility techniques. And like in advanced ovarian cancer, which comes after 40 years, those are called epithelial cancers. So these are like normally detected very late, okay, but it doesn't mean that you don't have treatment. You have very good treatment, both as a surgery and also chemotherapy. Not much of a role in the radiation part. Radiation will be used only for a metastatic disease. Otherwise it is a very well controllable disease, and nowadays we have a target agent like something called PARP inhibitors, okay. So with that disease we have something, we achieved something like curable rates, okay. Previously, like if you say 5 years back, we used to say that whichever ovary cancer we control it, but it used to recover within 2 years or 5 years, but now that we have reduced it. মানে একবার ভালো হয়ে যাওয়ার পরেও দেখা যেত পুনরায় হতে পারতো 5 বছর আগে। So that recurrence chances কম হয়ে গেছে, জি এখন কম হয়ে গেছে। সম্পূর্ণ কম হয়ে গেছে। We will talk about it later. We have a call right now. সুপ্রিয় দর্শক, আপনার নাম বলে বয়স বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ ইব্রাহিম, আমি গাজীপুর থেকে, আমার বয়স 27। জি ভাইয়া বলুন। আমি বলতে চাচ্ছিলাম যে আমি নভেম্বরের 7 তারিখে আমার টনসিল অপারেশন করেছিলাম। তো ওইখান থেকে আমার গলার ভিতরে মানে এক সাইডে ভালো আর এক সাইডে দেখা যাচ্ছে উপরের মাংসটা একটু সাদা সাদা ভাব, আর গলার ভিতরে সবসময় চিতা চিতা একটা ভাব হয়ে থাকে, মুখে কোনো রুচি নাই। তো আমার মাংস পরীক্ষা করানো হয়েছিল অপারেশনের পরে, তো ডাক্তাররা রিপোর্ট দেখে বলছে যে রিপোর্টটা অনেক ভালো আছে। তো আমার কাছে কেমন যেন একটু সন্দেহজনক লাগছে। বুঝতে পারছি। আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তরটি দেবার চেষ্টা করছি। স্যার কিছু বলবেন বিষয়ে? কি কর্ড ক্যান্সার? এটা আসলে ওরকম, হ্যাঁ জি। He is having less taste and all his. জি মানে টেস্টও কমে গেছে এবং তিতা তিতা একটা ফিলিংস তার আছে এখনো।
না, তার নভেম্বরে? এটা চিকিৎসার কারণে হতে পারে, সাইড ইফেক্ট অফ দ্য ট্রিটমেন্ট হতে পারে। সেক্ষেত্রে তার ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর যেহেতু তার ম্যালিগন্যান্সি ছিল না, বলছেন যে রিপোর্ট ভালো ছিল, জি। অতএব তার খুব অরিড হওয়ার তেমন কিছু নেই। কিছু ভিটামিনস এবং যেটা আপনার অ্যাপেটাইজার এগুলো খেলে আমার মনে হয় ঠিক হয়ে যাবে। আমি একটু বলতে হবে, জি, সে please. নর্মালি লাইক হেড এন্ড নেক ক্যান্সার পোস্ট ট্রিটমেন্ট ডিউরিং ট্রিটমেন্ট patient don't get a taste either because of the treatment or because of the their disease coming back and all. Okay, see, the one thing is they have to sab samay muh pariskar থাকতে হবে, and they have to eat something which initiate the salivation, say like fruits. If they eat fruit, it contains vitamin C, it increase the it keep the mouth clean, and also it increase the salivation. So salivation is very important, because if salivation don't come, mukher pani nahi asle, though infection chance will be more. When there is infection chance is more, the recurrence is more. And also galer vyayam korte hobe prati samay, Exercise now korte hoile it becomes a very woody like structure. গার্গেল করতে হবে। হ্যাঁ, আর হ্যাঁ। রিসেন্টলি একটা মেডিসিন বেরিয়েছে, এটা ইউজ করতে পারে, ঠিক আছে, আচ্ছা। বিকন ফার্মাসিউটিক্যাল একটা মেডিসিন। মুহ পরিষ্কার থাকে और एक्सरसाइज व्यायाम করে, मतलब কায়েম করতে হবে। আচ্ছা, তো এটা আমার মনে হয় যে রেগুলার ফলো আপ এবং Yeah, ডক্টরের follow up, yeah. পরামর্শ অনুযায়ী Yeah, yeah. কাজগুলো করতে হবে। স্যার, আপনি যদি আমাদেরকে কিছু বলতেন যে আরেকটা কমন ক্যান্সার এখন খুব বেশি পরিমাণে শোনা যাচ্ছে, সেটি হলো গিয়ে লিভার ক্যান্সার। Right. তো এই লিভার ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর বা কি কারণে লিভার ক্যান্সারগুলো হচ্ছে, এই বিষয়টি কি আলোকপাত করবেন? লিভার ক্যান্সারের 1 নম্বর কারণ হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস ক্রনিক হয়ে যাওয়া। ক্রনিক হয়ে গিয়ে এটা সিরোসিস, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি, এই দুটো ভাইরাস ক্রনিক হয়ে গেলে এটা লিভারকে সিরোসিস করে ফেলে, ফাইব্রোস হয়ে যায়, সিরোসিস হয়ে যায়। সিরোসিস অনেক দিন থাকলে এটা ক্যান্সারের রূপ নিতে পারে। আর এর সাথে যোগ হয়ে অনেক সময় অ্যাফ্লাটক্সিন হচ্ছে আপনার ওই পাউরুটির উপরে হয়, অনেক সময় সুপারির মাঝখানে হয়, সুপারি এটা ফাঙ্গাসের মতো হ্যাঁ, করে। ফাঙ্গাসের মতো। জি। এটা ফাঙ্গাসের মধ্যে থাকে। অ্যাফ্লাটক্সিন একটা টক্সিন, এটা কার্সিনোজেনিক। আচ্ছা। এটার সঙ্গে যদি এটা যোগ হয় তাহলে সেক্ষেত্রে আর খাওয়া দাওয়া আজকাল আমাদের তো জানেন যে পুষ্টিকর খাবারের খুব স্ক্যারসিটি, অনেকে একটু ডাইভার্টেড খাবার আজকাল নিচ্ছেন, যেগুলো হচ্ছে কার্সিনোজেন তৈরি লিভার করে। ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর সম্পর্কে আরো জানবো, একজন দর্শক আছে, একটু দেখে নিই কে আছে সাথে। সুপ্রিয় দর্শক, আপনার নাম বলে বয়স বলে প্রশ্নটি করুন। আপু, আমি ধানমন্ডি থেকে বলছি। জি, আসলে আমার প্রবলেম আমি একটু জানার জন্য বলছি যে লিভার সিরোসিস হলে অনেক সময় মানে আমার শোনা কথা যে এটা শেষের দিকে নাকি এটা একটা মানে ছোঁয়াচে টাইপের হয়ে যায়, যার এই রোগটা হয় লিভার সিরোসিস হয় তার কাছে অতটা যাওয়াটা ঠিক না। এটা কি কতটুকু সত্যতা যে সিরোসিসটা কি এতটাই ক্ষতিকর যে তার সেপাই থাকবে বা সেও একটা রিস্কের মধ্যে থাকে, ছোঁয়াচে টাইপের হয়ে যায় কি? না, বুঝে অসম্ভব গেছে। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নটি করার জন্য, আমরা উত্তর দিচ্ছি। জি, প্রশ্নটি করেছিলেন যে লিভার সিরোসিস কিছু আছে কিনা। সিরোসিস যখন হয়ে যায় তখন আর ইনফেক্টিভ থাকে না। Correct. ইনফেক্টিভ থাকে যখন ভাইরাসটা। আসলে আমাদের আগে জানতে হবে যে লিভার সিরোসিসের কোন কারণটাতে ওনার অ্যাকচুয়ালি লিভার সিরোসিস হয়েছে, দ্যাট ইজ ভাইরাস যদি এফেক্টেড হয়। একটা ভাইরাসের কারণে জি। আর একটা মোর অ্যালকোহলিজম, জি, যারা বেশি অ্যালকোহল ইনটেক করেন তাদের বেশি হয়। তো সেক্ষেত্রে যদি ভাইরাসের কারণে হয়, ভাইরাসটা যতক্ষণ অ্যাক্টিভ থাকে Correct. ততক্ষণ পর্যন্ত ইনফেক্টিভ থাকে। ভাইরাসটা করে কি, জেনেটিক টেমপ্লেট করে আমাদের যে অরিজিনাল জিন আছে ওই জিনটাকে পরিবর্তন করে ভাইরাসের জিনটা ওখানে প্রতিস্থাপন করার ফলে ওটা অটোমেটিসিটি ডেভেলপ করে এবং ফাইব্রোসিস হয়ে যায় এবং সিরোসিস হয়ে যায়। সেই ক্ষেত্রে সিরোসিস একবার হয়ে গেলে কিন্তু আর ইনফেক্টিভ থাকে না। জি। আর সেটা ওই যেই জিনিসটা আমার মনে হয় উনি মানে যেটা বুঝতে চেয়েছেন সেটা হলো যে ওই হেপাটাইটিস হওয়ার জন্য যে হেপাটাইটিস বি ভাইরাস বা সি ভাইরাস ওইটার যদি থাকে বডিতে থাকে তাহলে সেটা তো আপনার ট্রান্সমিশনের চান্স থাকে। আর সিরোসিস হলে আলটিমেটলি হয় না, সেই সুযোগটি নেই। একটা ফোন আছে, আজকাল ভাইরাসের আপনার ভ্যাকসিন বেরিয়েছে কিন্তু। জি, বি হেপাটাইটিস বি ভাইরাসের কিন্তু অলরেডি ভ্যাকসিন বেরিয়েছে। যদি বডিতে অ্যান্টিবডি অলরেডি না থাকে, ব্লাডটা টেস্ট করে নিয়ে তাহলে উনি ভ্যাকসিন নিতে পারেন 3টা ডোজ পর 1 মাস পর 3টা ডোজ আর একটা বুস্টার ডোজ। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক, আপনার নাম বলে বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে মুন্নি, আমি চাঁদপুর থেকে বলতেছি। জি আপু, বলুন। আমার আম্মুর এইচবিএস ভাইরাস হয়ে লিভারের অর্ধেকটা নষ্ট হয়ে গেছে। এখন আমার আম্মু কি ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা আছে কি, এবং চিকিৎসাটা কিভাবে করলে ভালো হয়? কবে ডায়াগনোসিস হয়েছে, কবে জানতে পেরেছেন?
আজকে 10-15 দিন হয় এসবিএস পরীক্ষার মাধ্যমে জানতে পারছি বিভিন্ন রকমের ভাইরাসে এসবিএস ভাইরাস সহ আমার লিভারকে অর্ধেকটা নষ্ট করে ফেলছি। বুঝতে এখন আমার পারছি। জন্য করণীয় কি ম্যাডাম? জি, আমাদের সঙ্গে থাকুন, আপনার প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করব। ওনার মায়ের সম্পর্কে বলছিলেন। তো এটা নষ্ট হয়ে গিয়েছে কথাটা একটু ইনডেফিনিট। কি হয়েছে অ্যাকচুয়ালি সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে জানতে হবে এবং সেই লাইনে চিকিৎসা। আগে হেপাটাইটিস যারা হেপাটিক বিশেষজ্ঞ আছেন তাদেরকে দেখাতে হবে। ওনারা যদি মনে করেন আপনার লিভারের অনেক রকম চিকিৎসা আছে কিন্তু এখন এইগুলো দিয়ে যদি ভালো না হয়, তারপরে উনি একটা আলট্রাসোনোগ্রাম করে যদি কোনো টিউমার বা এসওএল দেখা যায়, সারফেস স্পেস অকুপাইং লেশন যদি দেখা যায়, সেক্ষেত্রে ওখান থেকে একটা এফএনএসি করলে বোঝা যাবে অ্যাকচুয়ালি ওনার কি ক্যান্সার হয়েছে কি হয়নি। যদি ক্যান্সার হয়ে থাকে, দ্যাট ম্যানেজমেন্ট ইজ ডিফারেন্ট। আজকাল তো ওই লোবেক্টমিও হয় লিভারে। আপনার যদি প্রাইমারি টিউমার লিভারের হয়, লিভারে কিন্তু অনেক রকম টিউমার হয়, আপনার অন্য অর্গান থেকেও আসে, মেটাস্টেসিস হয়, সেক্ষেত্রে কিন্তু অপারেশন প্রযোজ্য না। কিন্তু যদি সিঙ্গেল ক্যান্সার হয় এবং এটা হেপাটিক অরিজিন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু হেপাটেকটমি 2/3 অফ দ্য লিভার যদি কেটেও ফেলে দেওয়া যায়, অতটুকু লিভার যদি ভালো থাকে তা নিয়েও কিন্তু মানুষ বাঁচতে পারে। তো সেক্ষেত্রে অপারেশনও করা যেতে পারে। সেক্ষেত্রে প্রপার ডায়াগনোসিসটা এবং প্রপার ডিসিশন অফ দ্য ট্রিটমেন্ট এটা নিতে হবে। এটা একজন হেপাটোলজিস্ট, উনি অতি সত্বর একজন, আমার মনে হয় অতি সত্বর একজন হেপাটোলজিস্টকে দেখিয়ে দিতে না, হবে। আগে হেপাটোলজিস্ট। আচ্ছা। উনি যদি দেখেন যে ক্যান্সার হয়ে গেছে, তখন একজন রেফার করে দিবেন, অনকোলজিস্টকে পাঠাবেন। জি। ডক্টর চিনিকাটি, would you like to tell us about the newer or modern management of liver cancer, because we know that there are also liver transplantation as well in our country. So we will talk about it. We have a viewer call. Let's see. সুপ্রিয়, আচ্ছা লাইনটা কেটে গেছে, জি প্লিজ। So the আমাদের matlab we have a, like in for liver cancer, if it is a localized one, so it can be partial hepatectomy can be done. It is a simple operation. So other thing is when there is an like a bigger part, okay, and that we can do it a radioembolization, or there is something called a coagulation, okay, chemoembolization, the radioembolization can be done. These are very advanced techniques which are available, I think, in Bangladesh also and elsewhere in the world, okay. And other thing is, like, if patients, there are other conditions, like say if the patient comes to the age and like is not movable, like other with more morbidity, you can use an, if it is the focal area, then you can give a radiation, stereotactic radiation. There is something called SBRT, stereotactic body radiotherapy, you can use it. And also there are other like coagulation of the, like just put on emboli in the hepatic artery or hepatic vein or portal vein. So that is these are very advanced things. And other thing is, like if it is the entire liver is involved and young age, so if there is a donor is available, you can do an hepatic transplantation. So these are the newer techniques. What is actually the outcome of liver transplantation? See, liver transplantation as on today is very good, okay, but it is all depends on what stage you come and how much part is it because of the cirrhosis. If it is the the hepatocellular carcinoma is because of the liverosis, then prognosis is very bad. But in that case also, if there is available donor, so if you have a transplantation, then your survival, it will be almost like a normal, okay. So there should be a donor available. So donor has to be from the blood relation or somebody No, it's else all can do? HLA typing, they do it. Okay. So now with advanced techniques, we do it not only this one, there should be a donor available, that's all. So HLA typing should be matching, at least 90% should be matching. So then it will be like acceptance by the patient will be much better than like less HLA typing. ওকে, থ্যাংক ইউ। স্যার, একদম শেষের দিকে আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনযাত্রার মান কি ক্যান্সার রোগটাকে প্রিভেন্ট করতে পারে কিনা, একটু যদি আমাদেরকে বলতেন। আমি বলছি, তার আগে আমি একটু যোগ করে নেই যে কোনো ট্রান্সপ্লান্ট করতে হলেই আগে বডির ইমিউনিটিটাকে ডিস্ট্রয় করতে হবে, কারণ বডি ইমিউনিটি থাকলে এটা রিজেক্ট করার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য এটাকে খুব ব্যারিয়ার নার্সিং দিয়ে তারপরে অপারেশন করতে হয় এবং তার ইমিউনিটি একদম করে দিতে হয়। তো যাই হোক, লাইফস্টাইল ইজ এ মেইন ফ্যাক্টর ইন জেনারেশন অফ দ্য ক্যান্সার হওয়ার জন্যে। যেমন আপনার একটা হচ্ছে তার শারীরিক
যে বডি বিল্ড সেটাকে যদি সে সীমাবদ্ধ পর্যায়ে রাখতে পারে, বেশি ফ্যাটি বা বেশি কৃষ কোনোটাই না হয়, একদম ম্যাল নারিশড হলেও খারাপ, আবার ওভার নারিশড ফ্যাটি হলেও খারাপ, সেটা একটা। আর একটা হচ্ছে যে খাদ্য অভ্যাসের মধ্যে আমাদের এমন খাদ্যকে সিলেক্ট করতে হবে যেটার মধ্যে অক্সিডেন্ট আছে, যেটা অক্সিডাইজ করতে পারে খাদ্যগুলোকে, যেমন ফল, আমাদের দেশে অনেক ফল পাওয়া যায় খুব সস্তা অল্প মূল্যে, এবং যে খাদ্যের মধ্যে আপনার ফাইবার আছে বেশি, এই খাদ্যগুলো সিলেক্ট করতে হবে। নট দ্যাট যে আপনার যেগুলো গ্রিল ফুড অথবা যেগুলো প্রোটিনগুলো যদি পুড়িয়ে খাওয়া হয় সেটার মধ্যে কার্সিনোজেন তৈরি হয়, এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। আরেকটা সবচেয়ে বিশেষ ব্যাপার হলো যে টোবাকো, তামাককে অ্যাভয়েড করতে হবে, তামাককে না বলতে হবে, যে কোনো পর্যায়ে হোক, সেটা আপনার চিউয়েবল টোবাকো হোক, জর্দা বা সাদা পাতা এটাই হোক, অথবা নস্যি, গুল, খৈনি এগুলাই হোক, অথবা একেবারে যেটা টোবাকো স্মোকিং, পোড়ালে পারা আরও কার্সিনোজেন বেড়ে যায়। তার মুখ থেকে শুরু করে স্টোমাক পর্যন্ত সমস্ত রাস্তাটায় এই কার্সিনোজেন এফেক্ট করে। 33টা কার্সিনোজেন থাকে তামাক পোড়ালে। এই কার্সিনোজেনের একটা ব্যাড ইফেক্ট, এবং নিজে তো এফেক্ট হবেই, তার আশেপাশে যারা থাকবে তারা প্যাসিভ স্মোকার হিসেবে তারাও এফেক্টেড হবে, তার ওয়াইফ এফেক্টেড হবে, তার ফ্যামিলি মেম্বার যদি কাছে বসা থাকে সে এফেক্টেড হবে, তার বন্ধুবান্ধব থাকলে পরিবেশে এফেক্টেড হবে। যদিও আমাদের দেশে এখন একটা ভালো আইন আছে, কিন্তু আইনের প্রয়োগটা আমরা যথাযথ চাই, যে ওপেন স্পেসে, পাবলিক প্লেসে এসব জায়গায় যেন স্মোকিং কেউ না করতে পারে, না করে। যে ধ্বংস করছে নিজেকে, সে নিজেকেই ধ্বংস করুক, অন্য মানুষকে ধ্বংস করার অধিকার তার নাই। সেই জন্যে ওপেন স্পেসে, বাসের মধ্যে আজকালও কিন্তু ড্রাইভার ওই ড্রাইভিং সিটে বসে স্মোক করে, আমি দেখছি, আপনি হয়তো দেখে থাকবেন। কিন্তু এগুলোকে প্রোহিবিট করতে হবে, এগুলোকে বাধা দিতে হবে, এবং সুন্দর পরিবেশে আমরা চাই একটা সুস্থ স্বাস্থ্যবান সমাজ, স্বাস্থ্যবান একটা জাতি আমরা গঠন করতে চাই। যেমন আমাদের করোনার প্রকোপ কমে আসছে, আমরা ওদের ক্যান্সারের ইটিওলজিগুলো মেনে, এগুলো জেনে, এগুলো মেনে যদি চলি, তাহলে সচেতনতা হলে আপনার অর্ধেকের মতো ক্যান্সার প্রিভেন্টই করা যায়, তার শরীরেই আসবে না। অতএব আমাদের এই দরিদ্র দেশে আমাদের দরকার হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এই কথাটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। আসলে আয়োজন এখানে শেষ করতে হবে। দুইজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদের আজকের আয়োজনে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শকদেরকেও ধন্যবাদ যারা দেখলেন এতক্ষণ। সুপ্রিয় দর্শক, এনাম ক্যান্সার হাসপাতাল সুচিকিৎসাতে আজকে আমরা কথা বলছিলাম ক্যান্সার রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। পরবর্তী আয়োজনে দেখা হবে, সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।